এক পুরুষে গড়ে ধন আরেক পুরুষ খায়, পরের পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। কেননা টেকসই উন্নয়নের সংজ্ঞায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো বর্তমানে চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের জায়গাটি অক্ষুণ্ণ রাখা। কিন্তু তাদের দেখানো উন্নয়নের প্রেসক্রিপশনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। বলা হয়ে থাকে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, হবে সোনার বাংলাদেশ। মাননীয় মডারেটর, এখনো দেশের অধিকাংশ মানুষ কৃষিকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছে। কিন্তু কথা হলো, দেশের এই সিংহভাগ কৃষিজীবী মানুষকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত ও কৃষিজ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে না পারলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে না, অন্যদিকে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য চরমভাবে ধ্বংস হয়ে যাবে, যা টেকসই উন্নয়নে বড় বাধা। তাই আমাদের বক্তব্য হলো, মাননীয় মডারেটর, কৃষিজ উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বিপর্যয় রোধ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করে শিক্ষা ব্যবস্থায় কিছু কৃষিবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর সেই পদক্ষেপগুলো হলো: 1. কৃষি গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। 2. কৃষি শিক্ষার প্রসারে আরও বেশি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। এবং 3. কৃষকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। আর তার জন্য শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের কোনো বিকল্প নেই। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সাম্প্রতিক সময়ে বিশ্ব ব্যাংকের এক জরিপে দেখা গেছে বাংলাদেশের মোট জনসংখ্যার 70% বয়স 32 বছরের নিচে, যাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। মাননীয় মডারেটর, আমরা বিশ্বাস করি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সুবিধা ভোগ করে আমরা খুব দ্রুত উন্নত দেশে পরিণত হব এবং দারিদ্র্যের হারও হয়তো সাময়িকভাবে কমবে। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের পরবর্তী প্রজন্ম যদি সেই অর্জন ধরে রাখতে না পারে, তাহলে সবকিছু অর্থহীন হয়ে পড়বে, যেমনটি হয়েছে নাইজেরিয়ায়। অথচ মাননীয় মডারেটর, আমরা যদি সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে শিক্ষা খাতে অধিক বিনিয়োগ নিশ্চিত করতে পারি, তাহলে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি হবে এবং অর্জিত হবে টেকসই উন্নয়ন। প্রতিপক্ষ, আপনারা যদি উন্নয়ন ও টেকসই উন্নয়নের মধ্যে পার্থক্য না খুঁজে শুধু আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখেন, তাহলে তা হবে বোকার স্বর্গে বসবাস করার মতোই বোকামি। মাননীয় মডারেটর, এবার আমি দেখে যাব শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের সুফলটা কি। লক্ষ্য করুন প্রতিপক্ষ, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। এ প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আর্থার শুলজ বলেছেন, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করা সম্পদের সুফল ফেরত আসে 35%, মাধ্যমিক শিক্ষায় 20% এবং উচ্চশিক্ষায় ফেরত আসে 11%। তাছাড়া বিভিন্ন ধরনের বিনিয়োগের মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ে তোলা যায়, যাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মাননীয় মডারেটর, আমাদের দেখানো শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ যখন বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করছে, তখন প্রতিপক্ষ কেবল বিতর্কের খাতিরে আমাদের বক্তব্যের বিরোধিতা করছেন। প্রতিপক্ষ, দয়া করে টেকসই উন্নয়নে এমন একটি খাত দেখিয়ে যাবেন যে খাতের উন্নয়নে মানসম্মত শিক্ষার প্রয়োজন নেই। আর আপনারা যদি তেমন একটি খাত দেখে যেতে ব্যর্থ হন, আপনাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। মাননীয় মডারেটর, মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক, কিন্তু শিক্ষা ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় আমরা তা পাচ্ছি না। কেননা শিক্ষকদের বেতন কম হওয়ায় তুলনামূলক মেধাবীরা এই মহান পেশা বেছে নিচ্ছে না। শিক্ষকদের বেতন শুধু কমই নয় মাননীয় মডারেটর, রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে অবিচার করা হচ্ছে। মাননীয় মডারেটর, একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে। মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন। একজন দিনমজুরের দৈনিক আয় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন? মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলি কেটে বললেন, মা রে, তোর এই বাবা হাই স্কুলের শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে, লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরত্বের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সী চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সী চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন, তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না। এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না। মাননীয় মডারেটর, 30 লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি। 2 লক্ষ মায়ের স্নেহের আঁচলে সাজিয়েছি দেশ। প্রতিপক্ষ, বঙ্গবন্ধুর স্বপ্ন, লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননীর ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময়। আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।
অথচ তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যুক্তিতেই মিলবে মুক্তি, আবেগ দিয়ে নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করেছে কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। বিপক্ষে বলছি মাননীয় মডারেটর, প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে তিনি শিক্ষাকে মেরুদণ্ডের সাথে তুলনা করতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র মেরুদণ্ডের দেখাশোনা করে অর্থনৈতিক নামক হৃৎপিণ্ড, পরিবেশ নামক রক্ত সংবহন তন্ত্র আর আর্থসামাজিক ক্ষেত্রের মতো মস্তিষ্কের পিছনে বিনিয়োগ বা দেখাশোনা না করলে এই মানবদেহ কি চলতে সক্ষম হবে, নাকি একটি দাঁড় করানো পুতুলের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকবে? তাই মাননীয় মডারেটর, আমাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। মাননীয় মডারেটর, গত 6 মার্চ 2015 দৈনিক সমকাল পত্রিকায় একটি সংবাদ ছিল এমন যে কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে একজন মেধাবী শিক্ষার্থী মর্জিনার ঘরে জলোচ্ছ্বাসে পানি ঢুকে তার বই খাতা ভাসিয়ে নেওয়ার পাশাপাশি তার বাসস্থানটুকু সমুদ্রের স্রোতে ভাসিয়ে নেয়। প্রতিপক্ষ আপনার মর্জিনাদের শিক্ষাখাতে বিনিয়োগের কথা বলছেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে না পারলে আপনাদের এই শিক্ষার পিছনে বিনিয়োগটি এভাবেই উড়ে যাবে ঝড়ে, এবং সেই সাথে মর্জিনাদের স্বপ্নগুলো ভেসে যাবে বানের স্রোতে, আর তাদের জীবন তলিয়ে যাবে সমুদ্রের জলে। মাননীয় মডারেটর, এবার লক্ষ্য করুন পরিবেশের কিছু আবশ্যকীয় উপাদানের দিকে। সীসাময় কোনো শহর নয়, আমি স্বপ্ন দেখি একটি অক্সিজেনময় শহরের, আর এর জন্য আমরা বলছি বনাঞ্চল বৃদ্ধির পিছনে বিনিয়োগ বানানোর কোনো বিকল্প নেই। মাননীয় মডারেটর, আমরা জানি পানির কোনো রঙও নেই, গন্ধও নেই, কিন্তু ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর পাশে দাঁড়ালে আমরা বুঝতে পারি পানির রঙ ও গন্ধ দুটোই আছে। কারণ বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায় ঢাকার চারপাশে 4টি নদীতে প্রতিদিন 7,000 শিল্প ইউনিট থেকে 1.5 মিলিয়ন কিউবিক মিটার বর্জ্য পানিতে পতিত হয়। ঠিক একইভাবে ঢাকা শহরে এতটাই বায়ু দূষণ হচ্ছে যে পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাসে ঢাকা শহরে বায়ুতে বস্তুকণার পরিমাণ থাকে 463 এমসিএম, যা পৃথিবীর মধ্যে সর্বাধিক। প্রতিপক্ষ, আর এই যখন পরিবেশ দূষণের অবস্থা, তখন আপনাদের দেখিয়ে যেতে হবে পরিবেশের পিছনে আলাদা প্রয়োজনীয় বিনিয়োগের দরকার আছে কিনা। আবার দেখা যায় রাজধানী ঢাকা সারা বিশ্বে বসবাসকারী অনুপযোগী শহরের দ্বিতীয় তালিকায় রয়েছে। এমন পরিস্থিতিতে আপনারা শিক্ষাখাতে অধিক বিনিয়োগের মাধ্যমে পরিবেশগত নিরাপত্তাটি কি করে নিশ্চিত করবেন? তাই প্রতিপক্ষ বাগাড়ম্বর ছেড়ে স্বপ্নের ফানুসটি নাউড়ে দেশের প্রকৃত টেকসই উন্নয়নের কথা চিন্তা করুন। তবেই বুঝতে পারবেন শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, বরং সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। প্রতিপক্ষ, বর্তমান সরকার রূপকল্প 2021 বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছে তাতে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণকে সমানভাবে প্রাধান্য দিয়েছে। সেক্ষেত্রে আমরা একবারও বলিনি শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজন নেই। শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজন ছিল, আছে এবং থাকবে। কিন্তু আমাদের বিতর্ক যেহেতু টেকসই উন্নয়নকে নিয়ে, তাই প্রতিপক্ষের উচিত ছিল তাদের অবস্থান থেকে এটি প্রমাণ করা যে কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে এসডিজি বা টেকসই উন্নয়নের প্রত্যেকটি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। মাননীয় মডারেটর, তাই আমরা বলছি আর্থসামাজিক ক্ষেত্রে যে সামাজিক নিরাপত্তার ঘাটতি রয়েছে তাতে যদি প্রয়োজনীয় বিনিয়োগটি করা হয়, তবে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী নিরাপত্তাটি নিশ্চিত হবে এবং এভাবেই দেশের টেকসই উন্নয়নটি ত্বরান্বিত হবে। মাননীয় মডারেটর, এবার আসে যাক স্বাস্থ্য খাতের বেহাল অবস্থায়। একটি ঘটনার জ্বলন্ত সাক্ষী আমি। আমার বড় বোনের নাম সোনালী। স্বর্ণের মতো জলজল করছিল আপুর সুন্দর জীবন। আপু তখন সন্তান সম্ভবা। শ্রাবণ মাসে অঝোর ধারা ঝরছিল বৃষ্টি। এমনই এক শ্রাবণের রাতে আপুর প্রসব বেদনা তীব্র থেকে তীব্রতর হলো। আপুকে নিয়ে আমরা ছুটলাম ইউনিয়ন পরিষদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে। সেখানে যাওয়ার পর ডাক্তার বললেন তখনই অপারেশন করতে হবে, কিন্তু সে হাসপাতালে ছিল না কোনো অপারেশনের যন্ত্রপাতি। ফলে আপুর বাচ্চাটি মারা গেল। আপুর তীব্র চিৎকারে ভারী হয়ে উঠেছিল সেদিনের শ্রাবণের আকাশ। আর এমন নির্মম ঘটনা বাংলাদেশে প্রতিনিয়তই ঘটে চলেছে। আর এর জন্য তাই একমাত্র স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বিনিয়োগের অভাব। কেননা আমাদের দেশে এখন পর্যন্ত 112টি ইউনিয়ন পরিষদে কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্র নেই। প্রতি বছর দেশে 20,000 ডাক্তার তৈরি হলেও দেশে কর্মসংস্থানের অভাবে তারা বিদেশে চলে যাচ্ছে। সুতরাং শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে হয়তো অনেক ডাক্তার তৈরি করা সম্ভব, কিন্তু তাদের কর্মসংস্থান, পর্যাপ্ত চিকিৎসার উপকরণ ও যন্ত্রপাতি নিশ্চিত করার জন্য যদি স্বাস্থ্য খাতে সুষম বিনিয়োগটি না করা হয়, তাহলে সোনালীর মতো অসংখ্য মা তাদের অনাগত সন্তান সহ পরিণত হবে ঝরে পড়া ফুলে। তাই মাননীয় মডারেটর, সবশেষে বলতে চাই, আমি টেকসই উন্নয়নের ফুলটি ফোটাতে চাই, কিন্তু শিক্ষাকে বাদ দিয়ে নয়। শিক্ষা হোক সেই ফুলের একটি পাপড়ি, আর বাকি পাপড়িগুলো হোক অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক নিরাপত্তার ঘাঁটি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।